তো 9 বৎসর পরে এসএলএসটি হলো, উপরন্তু এ নিয়ে বিতর্কের শেষ নেই। যবে থেকে গেজেট পাবলিকেশন হয়েছে তবে থেকে নতুন নতুন বিতর্ক, কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে। ইভেন এক্সাম হলেও প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। এক্সাম হলের পরীক্ষা ব্যবস্থা নিয়ে সিসিটিভি ক্যামেরা ছিল না, গণটুকলি হয়েছে, বিশাল বড় ইস্যু, গণটুকলি হয়েছে। কেউ মোবাইল নিয়ে পরীক্ষা দিয়েছেন, আবার অনেক স্কুলেই দেখা গিয়েছে যে প্রশ্নপত্রের খাম নাকি খোলা, এরকম অভিযোগ এসছে। আমরা যারা ফ্রেশার পরীক্ষা দিয়েছি আমরা সকলেই জানি এরকমটা হয়েছে। এরপরে উত্তরপত্র নিয়ে সমস্যা হলো যে আনসার কিতে খুব বড় বড় সিলি মিস্টেক করা হয়েছে, ভুল করা হয়েছে, এবং উত্তরপত্র চ্যালেঞ্জের সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো এরকম বিতর্ক হলো। তারপরে যেটা হলো যে কেসের বিষয়টা নিয়ে, যে এক্সপিরিয়েন্সের মার্কস বাতিল করা হবে একদল বললেন, একদল বললেন যে এক্সপিরিয়েন্সের মার্কস আমরা রাখবো কিন্তু পরে রাখবো। তো এখন এই ইস্যুটা কী? দেখুন, প্রথমত আমরা সর্বপ্রথম উদ্যোগী হয়েছিলাম, এটা আমরা বলতে পারি, একরকম গর্বের সাথেই বলতে পারি, সর্বপ্রথম উদ্যোগী হয়েছিলাম যে এক্সপিরিয়েন্স মার্কস বাতিলের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের ফ্রেশাররাই কিছু, যারা সকল নিজেদের ফ্রেশার বলছেন, চক্রান্ত করে আমাদের সেই 10 নম্বর বাতিলের কেসটাকে ভণ্ডুল করার চেষ্টা করেছেন, এবং অনেকেই সেখানে নেতা হতে চাইছেন। আমাদের নেতা হওয়ার শখ নেই ভাই, একটা ছোটো মোটো সরকারি চাকরি বা একটা শান্তির চাকরি হলেই হলো, আমরা কোনো ঝামেলায় যেতে চাই না। যারা নেতা হতে চাইছেন হন, কিন্তু কেসগুলো জিতুন অন্ততপক্ষে। কাউকে সাপোর্ট করতে না পারে নিজে থেকে করুন, কোনো অসুবিধে নেই, আমার স্পষ্ট কথা। তবে যারা কেসগুলো ভণ্ডুল করলেন, এখন তারা নিজেরা কেস করছেন এবং নিজেরা হিউজ ফান্ডিং করছেন, ফান্ডিংয়ের প্ল্যান করছেন। তারা জয়েন্ট অ্যাকাউন্ট খুলবেন, সেখান থেকে টাকা নেওয়া হবে, সেটা নিয়েও সমস্যা। আজ ফ্রেশাররা আমায় অভিযোগ জানিয়েছে, অনেক ফ্রেশাররা আমাকে জানিয়েছে সেই অভিযোগটা, তারা জানিয়েছেন এবং অনেক স্ক্রিনশট পাঠিয়েছেন বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের, যেখানে যারা এই মামলাগুলোর সঙ্গে অ্যাকচুয়ালি যুক্ত, তারা জয়েন্ট অ্যাকাউন্টে টাকা নেবেন না, এর অ্যাকাউন্টে টাকা নেবেন, ওর অ্যাকাউন্টে টাকা নেবেন। একজন বলছে না জয়েন্ট অ্যাকাউন্টে টাকা নিয়ে খরচা করব, মানে টাকা পয়সা নিয়েও একটা খুব ঝামেলার সৃষ্টি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, যেই দল বর্তমানে কেস করতে চাইছেন, একজন 10 নম্বর বাতিলের কেস, যেটা সর্বপ্রথম আমরা করেছি, পিটিশন ফাইল করেছি, সেই 10 নম্বর বাতিলের বর্তমানে যারা রয়েছেন এবং যারা 10 নম্বর পরে দেওয়ার কথা বলছেন, তাদের মাঝে মতবিরোধ। এ বলছে ওর গ্রাউন্ড ভুল, ও বলছে এর গ্রাউন্ড ভুল, এবং সেখানে কিছু লজিক দেওয়া হচ্ছে, কথা বলা হচ্ছে তাদের দ্বারা, যেখানে তারা কোর্ট অর্ডার রিডি করেননি, গেজেটটাই পড়েননি তারা। যেমন যিনি বলছেন যে 10 নম্বর পরে দেওয়ার কথা, তিনি বলছেন যে প্যারা টিচারদের কথা উল্লেখ রয়েছে, প্যারা টিচাররা 10 নম্বর পাবেন, কিন্তু কোনোখানে প্যারা টিচারদের কথা, আপারদের কথা উল্লেখ নেই। সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি লেভেলে যারা পড়িয়েছেন তারা কিন্তু 9, 10, 11, 12 পাবেন। আর প্যারা টিচাররা আমরা জানি তারা সরকারিভাবে সরাসরি নিযুক্ত নন, সরাসরি সেরকম কোনো অর্ডার কপি নেই অনেকের ক্ষেত্রে, ডাইরেক্ট স্কুল ডেকেছে, রিক্রুটমেন্ট করেছে, এবং ডিআই অফিস থেকে তারা নিযুক্ত নন, অনেক রয়েছেন প্যারা টিচাররা। তো এই প্যারা টিচাররা কিন্তু কোনোভাবেই এক্সপিরিয়েন্সের মার্কস পাবেন বলে আমার মনে হয় না, কারণ ওখানে লেখা রয়েছে গভর্নমেন্ট এইডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড, এসব লেখা রয়েছে অনেক কিছু অপশন। তো সেক্ষেত্রে সেই লজিক যদি ধরি আমি, তাহলে কখনোই প্যারা টিচারদেরকে আমি, প্যারা টিচার আপনারা খারাপ পাবেন না, এটা বাস্তব কথা, প্যারা টিচারদেরকে আমি ওই একজন এনভিএস, কেভিএস, ইএমআরএসের সঙ্গে আমি প্যারা টিচারকে কখনো মেলাতে পারি না, কারণ দুটো প্রসেস পুরোপুরি আলাদা হয়েছে। আমরা সকলেই জানি প্যারা টিচার নিয়েও কীভাবে হয়েছে। তো এই প্যারা টিচারদের হয়ে যিনি লড়াই করছেন এবং ইন সার্ভিসদের হয়ে যিনি লড়াই করছেন, সেই আইনজীবীর কাছেই এই দল গিয়েছিল, এই যারা বর্তমানে ফ্রেশার হিসাবে 10 নম্বর পরে দেওয়ার কথা বলছেন, এই দলই তাদের কাছে গিয়েছিল, তাদের কাছে গিয়ে বলছে, সেই অ্যাডভোকেটের কাছে গিয়ে বলেছেন যে 10 নম্বর পরে দেওয়ার কথা ফ্রেশারদের কথা। অথচ সেই অ্যাডভোকেটই ইন সার্ভিসদের হয়ে লড়ছেন কেস, প্যারা টিচারদের হয়ে লড়ছেন কেস, যেন 10 নম্বর তারা পায়, এবং 10 নম্বর পেলে অবশ্যই তাকে এটাও মেনশন করতে হবে আগে পাওয়ার কথা বলা হয়েছে। তো যিনি অলরেডি ইন সার্ভিসদের হয়ে কথা বলছেন, ইন সার্ভিসদের 10 নম্বর নিয়ে কথা বলছেন, ইন সার্ভিসদের সেই 10 নম্বরটা আগেই অ্যাড হবে, সেই একই অ্যাডভোকেট কী করে ফ্রেশারদের হয়ে 10 নম্বর পরে হওয়ার কথা বলতে পারেন? এটা স্ববিরোধী হয়ে যাবে, এবং অবশ্যই কোর্টে একটা অন্যরকম বিশৃঙ্খলা, কেওসের সৃষ্টি হতে পারে। আমি আইনকানুন অত জানি না, অ্যাডভোকেটরা ভালো জানবেন, কিন্তু আমি জানি না একই অ্যাডভোকেট স্ববিরোধী উত্তর এবং দক্ষিণ দুটোই একসঙ্গে করতে পারেন কি না, মানে লড়াই করতে পারেন কি না একইভাবে। কারণ সেক্ষেত্রে তাকেও কোর্টের কিন্তু বা আইনের প্রশ্নের সম্মুখীন হতে হবে, যে আপনি একবার যুক্তি দিচ্ছেন 10 নম্বর পেতে হবে, আগে দিতে হবে, আবার আরেকবার বলছেন 10 নম্বর দেওয়া যাবে না, এগুলো কোনো অভিজ্ঞতার নম্বর, 10 নম্বর পরে দিতে হবে। আবার সেই ব্যক্তি লজিক দিয়েছেন যে 2016 প্যানেলকে কোনোভাবেই 10 নম্বর দেওয়া যাবে না অভিজ্ঞতার, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বলে ফাইনাল জাজমেন্ট রয়েছে বা এরকম কিছু রয়েছে। কিন্তু অনেস্টলি বলতে গেলে সুপ্রিম কোর্ট প্রথমে যে ফাইনাল জাজমেন্টটা দিয়েছিল, যেটা আমিও এক্সপ্লেন করেছিলাম আপনাদের কাছে, আমি কেন বলছি ওনারা গেজেট রিড করেননি, নোটিফিকেশান রিড করেননি,
এবং কোর্ট অর্ডারও রিড করেনি, জাস্ট আমার কিছু ভিডিও দেখেছেন ওনারা বা আমার কিছু কথা শুনে ওনারা নিজেরা কেস করতে চলে এসেছেন। অ্যাকচুয়ালি ওনাদের মোটিভ কী বোঝা যাচ্ছে না। তো তার বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্ট এটা বলেছে, হ্যাঁ সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্টে বলেছিল যে তাদেরকে কোনো রকমের বেনিফিট দেওয়া যাবে না, এটা সত্যি কথা। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না এবং জাস্টিস সঞ্জয় কুমার তিনি বলেছিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্টই তার অর্ডারে স্পষ্ট মেনশন করে দিয়েছে যদি কমিশন চায় তাদেরকে হাইয়েস্ট যাদের যে বেনিফিট দেওয়া যেতে পারে, সবচেয়ে ভালো বেনিফিট যেন দেওয়া যেতে পারে, তারা সবচেয়ে ভালো বেনিফিটেড হয় সেই জিনিসটা কিন্তু কমিশন করতে পারে, এই কথাটাও বলা রয়েছে পরীক্ষার ক্ষেত্রে। তো সুপ্রিম কোর্ট অলরেডি এরকম জাজমেন্ট দিয়েছে এবং ফাইনাল যে জাজমেন্টটা যেটা 10 নম্বর বাতিল নিয়ে কেস হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এই কথাটা বলা হয়েছিল। তো যদি 10 নম্বর পরের কথা বলা হয় এবং 2016 বাতিলের কথা বলা হয়, 2016কে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কেসটা প্রথমেই টিকবে না, কারণ সুপ্রিম কোর্টে দুটো জাজমেন্ট রয়েছে, সেই জাজমেন্টের এত বড় কথা বলা রয়েছে, সেই জাজমেন্টের বিরুদ্ধে কখনোই মনে হয় না হাইকোর্ট হস্তক্ষেপ করবে। যদিও আমি আইনজীবী নই বা হাইকোর্ট নই, আমি বলতে পারি না, আমার মনে হচ্ছে হয়তো বা হস্তক্ষেপ করবে না, কোনোভাবেই কেসটা ডিসমিসড হয়ে যাবে। তো 10 নম্বর পরে দেওয়া এবং 2016কে বাতিল করে শুধুমাত্র প্যারা টিচার এবং অন্যান্যদের এনভিএস কেভিএস ইএমআরএস এদেরকে দেওয়া, এই কথাটা যিনি বলে কেস করছেন বা কেস করতে চাইছেন তার কথার মধ্যে অসঙ্গতি রয়েছে। এবং ফ্রেশাররা আমায় যেটা বলেছেন এবং আমাকে বারবার তারা মেসেজ করে বলেছেন, আমাদের সন্দেহ হচ্ছে এটা আদৌ ফ্রেশারদের কেস হচ্ছে কি না নাকি প্যারা টিচারদের হয়ে কেস হচ্ছে। তো সুতরাং আমি আপনাদের সতর্ক করব, আমি কাউকে দোষী করছি না, ব্লেম করছি না, দোষী সাব্যস্ত করছি না, যে এরকমটা হতে পারে যে হয়তো এই কেসটা প্যারা টিচারদের পক্ষ হয়েই লড়া হচ্ছে, কারণ আলটিমেটলি কেসটা প্যারা টিচারদের পাশে যাচ্ছে। কারণ আমি যদি প্যারা টিচারদেরকে দেওয়ার কথা বলি যেখানে প্যারা টিচাররা মেনশন নয় বা যোগ্য নয় তারা, তাহলে আমি তো প্যারা টিচারদের হয়ে কেস লড়ছি, তাহলে তো ফ্রেশারদের হয়ে কেস লড়ছি না। এখানে ফ্রেশারদের বেনিফিট জিরো, কোনো রকমের ফ্রেশারদের বেনিফিট হবে না, লিখে দিতে পারি। এক্ষেত্রে সমস্যা হবে, ফ্রেশারদের বেনিফিট হলেও খুব কম হবে, কিন্তু আদৌ কেসটা টিকবে কি না এটাই সবচেয়ে বড় কথা, নাকি কেসটা হাস্যকর হয়ে থাকবে। এখন আসছি 10 নম্বর বাতিলের কথায়। 10 নম্বর বাতিল নিয়ে প্রথমে আমরা উদ্যোগ নিয়েছিলাম এবং সেটাকে ক্যান্সেল করানোর চেষ্টা করা হয়েছিল, হয়নি, সেই কেসটাও উঠতে চলেছে, চেষ্টা করছি আমরা কতটা কী করা যায়। কিন্তু যারা বানচাল করার চেষ্টা করেছিলেন তারা 10 নম্বর বাতিল নিয়ে এখন বলছেন অনেক কিছু কথা। যাই হোক, আমি এই কথাটা বলতে চাই, 10 নম্বর বাতিলের গ্রাউন্ডটাই একমাত্র গ্রাউন্ড যেটা করলে হয়তো ফ্রেশারদের বেনিফিট হবে। 10 নম্বর বাতিলের গ্রাউন্ডটাই স্ট্রং গ্রাউন্ড, কারণ আমি যারা বর্তমানে পিটিশন ফাইল করেছেন আমাদের পরে গিয়ে, তারা হয়তো অস্বীকার করবেন, মিথ্যে কথা বলতে পারেন, কিন্তু তাদের মনকে জিজ্ঞেস করলে তারা এটা স্বীকার করবেন যে আমি সমস্ত কোর্টের অর্ডার রিড করে বলে দিয়েছিলাম যে এই ক্ষেত্রে 10 নম্বর বাতিলের উদাহরণ দিয়েছিলাম, সমস্ত রকম গভর্নমেন্টের যে কেস কোর্ট অর্ডার যেগুলো আমার কাছে রয়েছে অর্ডার কপিগুলো, তারা আমার কাছে চেয়েছিল, অনেকেই এমনি চেয়েছিল যারা আমাকে দিনরাত নিন্দে করে গালি দেয়, আমাকে ইভেন গতকালও পোস্ট করে বলা হয়েছে আমি নাকি অনেক লাখ লাখ টাকা চুরি করেছি, সেটা নিয়ে আমি কেসও ফাইল করেছি সাইবার ক্রাইমে, এবং আগামীকাল আমি এফআইআর ফাইল করতে যাচ্ছি, সেখানে কোর্ট কেসও হবে, ডিফেমেশন কেসও হবে। তো বর্তমানে যারা কেসের উদ্যোগ নিয়েছেন তারা এটা করেছেন, তো তাদেরকে ছাড়বো না। তো যাই হোক, যারা এই কথাগুলো বলেছেন, এত কিছু বলেছেন, তারা অস্বীকার করতে পারবেন না আমার কাছ থেকেই অনেক কিছু তথ্য নিয়ে তারা এটা করেছেন, তারা আমার কাছে তথ্য নিয়ে করেছেন। তো 10 নম্বর বাতিলের গ্রাউন্ডটা স্ট্রং গ্রাউন্ড এবং আমি ভবিষ্যতে আরও সাহায্য করতে পারবো, কিন্তু এনাদের মোটিভ যা রয়েছে, টাকা কালেকশন হোক, লড়াই করা হোক, এবং তাদের যা কথাবার্তা, তাদের যা অ্যাটিটিউড, ইগো, এটাতে কোনোভাবেই মনে হয় না এনারা অ্যাকচুয়ালি কেস লড়তে এসছেন বা কোনো রকমের এনারা ফ্রেশারদের হয়ে কথা বলতে চান। এখানে কোনো না কোনো বেনজল ঢুকে আছে, না কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতে ফ্রেশারদের নিয়ে খেলা হবে। তবে 10 নম্বর বাতিলের ক্ষেত্রে মাইনাস পয়েন্ট রয়েছে অনেক, সেই মাইনাস পয়েন্টগুলো আমি বলেছিলাম, সম্পূর্ণটা তারা শোনেননি হয়তো, কিন্তু তারা সেটা নিয়ে লাফাচ্ছেন। আমি বলছি এখন মাইনাস পয়েন্টগুলো হচ্ছে যে অলরেডি সেই গেজেটে আমরা পরীক্ষা দিয়ে দিয়েছি, এখন সেই গেজেটকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমি পরীক্ষার আগের থেকেই বলেছিলাম চ্যালেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত সুপ্রিম কোর্ট অলরেডি কিন্তু বলে দিয়েছে তারা সেই বেনিফিটটা পেতে পারে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে, স্বীকার করতেই হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেই বেনিফিটটা তারা পেতে পারে। তাদেরকে যে গেজেটে এই অভিজ্ঞতার নম্বরটা দেওয়া হয়েছে এবং অ্যাকাডেমিক্স করে অ্যাড করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু তাদের একটা আপার হ্যান্ড রয়েইছে, তারা আপার হ্যান্ড পেয়েইছেন, এবং এটাকে বাতিল করা হাইকোর্ট সহজে চাইবে না, হয়তো বা চাইবে না, আমি জানি না, সেটা সিঙ্গেল বেঞ্চ হোক, ডিভিশন বেঞ্চ হোক, আলটিমেটলি সুপ্রিম কোর্টেই যেতে হবে। এবং সুপ্রিম কোর্টে গেলে রায় অ্যাকচুয়ালি কী হবে জানি না, কারণ হয়তো সঞ্জয় কুমারের বেঞ্চে আবার যাবেন সুপ্রিম কোর্টের।
তো এখন সেক্ষেত্রে চান্সেস বলতে গেলে ভীষণই কম, মানে প্রচুর কম, 0.001%, কিন্তু আশা রাখতে হবে, তাছাড়া কিছু নেই। আপনাদের বলবো ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিন, পড়াশুনো করুন, অনেক বেটার হবে, একটু মাথা কম ঘামান এগুলোতে।